দেখুন, সবসময় ইসকনকে জানতাম অহিংস সংগঠন হিসাবে। যখন লন্ডনে যেতাম, নিউ ইয়র্কে যেতাম, আমরা মজা করে পড়তাম এটা হচ্ছে হরে কৃষ্ণ সংগঠন। তারা লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে হরে কৃষ্ণের জন্য গান গাইতেন, তহবিল তুলতেন, বিনামূল্যে খাবার দিতেন। এইটি আমার কাছে ইসকনের পরিচয়। কিন্তু এবার আমি ইসকনকে নতুন আলোতে দেখলাম এবং চট্টগ্রামে এবং রংপুরে তাদের যে জনসভা দেখলাম, তাদের যে শারীরিক অঙ্গভঙ্গি দেখলাম, তাদের যে পোশাক আশাক দেখলাম এবং তাদের যে হুঙ্কার দেখলাম, সেটি দেখে মনে হলো এটা কোন ইসকন। কেননা আমি যে ইসকনকে চিনি বা যারা পৃথিবীতে তারা যেভাবে পরিচিত, তার সাথে আমি ঠিক মিল পেলাম না। আমার মনে হলো যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে, বিশেষ করে শেখ হাসিনার বিদায়ের পর বা পলায়নের পর, আপনি দেখেছেন যে বিভিন্নভাবে হিন্দু ধর্মাবলম্বী মানুষকে আমরা আন্দোলনে দেখেছি, রাজপথে দেখেছি, সহিংসতা করতে দেখেছি, হুমকি দিতে দেখেছি। এমনকি প্রতিবেশী দেশ তাদের নিয়ে রাজনীতি করছেন এমনটি মনে হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আওয়ামী লীগ তো করছেই, সেই সঙ্গে আমার মনে হয়েছে যে সর্বশেষ সংযোজন হচ্ছে ইসকন, যারা আমার কাছে একটা অহিংস সংগঠনের পরিচিত। তাদেরকে আমি হঠাৎ দেখলাম যে তাদের এত জনসমাবেশ, এতটা জমায়েত, এতটা সহিংসতার কথা বলা, অথবা হঠাৎ করে তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলা। কি মনে হচ্ছে হঠাৎ করে তারা এত দাবি দেওয়া নিয়ে এতটা সংঘবদ্ধ হয়ে এতটা কঠোরভাবে কেন রাজপথে নেমে এলো? আমার কাছে হঠাৎ মনে হয়েছে এটি স্বাভাবিক না। এটি তাদের যে স্বাভাবিক পরিচয়, সেই দিক থেকে আমার কাছে তাদেরকে খুব পরিচিত মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে প্রতিবেশী ভারত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে ব্যাপক রাজনীতি করছে। সেই দেশে কিন্তু এই রাজনীতির একটা ফসল বিজেপি ঘরে তোলে, আবার এই দেশে আওয়ামী লীগ সেই রাজনীতির ফসল ঘরে তোলে। কাজে আমার কাছে মনে হয়েছে যে ইসকন কি কোনো রাজনীতির গুটি হিসাবে ব্যবহৃত হচ্ছে কিনা, এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে, এই সরকারকে অস্থিতিশীল করে কোনো ফায়দা লোটার চেষ্টা করছে কিনা। এবং আপনি দেখেন যেভাবে তাকে গ্রেফতার করা হলো এবং তার জামিনের সময় আদালতে যে ঘটনাগুলো ঘটলো, এবং অ্যাডভোকেট সাইফুল যেভাবে আপনার নিহত হলেন, তাকে হত্যা করা হলো, সেই জায়গাটারই মনে হয়েছে যে দেখুন, এখন কিন্তু বলা হচ্ছে যে হয়তো আরও বিশৃঙ্খলাকারী, আরও ষড়যন্ত্রকারী, দুষ্কৃতকারীরা ওই সময় থাকতে পারে। কোনো স্টিল ছবি দেখে আমার মনে হচ্ছে যে পলাতক শক্তির সঙ্গীরা সেখানে ছিল হয়তো, কিন্তু দায়িত্ব তো ইসকনের। কারণ আপনি যদি তার জনসভায় কিছু ঘটে, অথবা তাকে জামিনে মুক্তি আনতে গিয়ে আদালত প্রাঙ্গণে কিছু ঘটে, এই দায়িত্ব কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস এবং তার সংগঠনকে নিতে হবে। কাজেই আমরা এখানে একটা গভীর ষড়যন্ত্র দেখছি। মনে হচ্ছে সংগঠনটি ব্যবহৃত হচ্ছে ভারতের কলকাঠিতে, আওয়ামী লীগের প্রচারণায়, এবং দেশকে অস্থিতিশীল করে পূর্ব অবস্থায় বা পূর্বের শক্তিকে ফেরত আনা, অথবা বাংলাদেশকে নিয়ে আরও বড় কোনো ষড়যন্ত্রের পটভূমি তৈরি করার জন্য ইসকন ব্যবহৃত হচ্ছে। একটা প্রশ্ন রেখে যায়, সেটি হচ্ছে যে যেহেতু ঘটনার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, সেটা আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখছি, নিশ্চিতভাবেই নির্দিষ্ট করা সম্ভব যে কারা আসলে এর সাথে জড়িত ছিল। সেটি আমরা আশা করছি যে যত দ্রুত সম্ভব আসলে বের হয়ে আসবে। তখন তো আসলে ষড়যন্ত্রটা, আপনার কাছে নিশ্চয়ই এটাও মনে হবে যে ষড়যন্ত্রটা আসলে যত দ্রুত উন্মোচন হয় ততই আসলে সকলের জন্য। আমি শুধু একটি লাইন বলি, যে একটি হচ্ছে যে যারা হত্যা করেছেন, 6 জনকে শনাক্ত করা হয়েছে, এটি হচ্ছে যে একটি শারীরিক প্রক্রিয়া। কিন্তু আমি আজকে আপনার স্টুডিওতে আসার সময় একজন হিন্দু নেতাকে দেখলাম, যিনি বাংলাদেশের গার্মেন্টস শিল্প নিয়ে বায়ারদেরকে একটি ইমেল করেছেন যে H&M এবং আপনার যারা আমাদের এখান থেকে কেনাকাটা করেন, লিখেছেন যে বাংলাদেশে 5ই আগস্টের পরে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, সহিংস আক্রমণ হচ্ছে, রক্তপাত হচ্ছে, আপনারা কি রক্তপাত যুক্ত পোশাক কিনবেন কিনা। তার মানে ষড়যন্ত্রটি অর্থনৈতিক, ষড়যন্ত্রটি রাজনৈতিক, ষড়যন্ত্রটি শুধু ওই 6 জনকে দিয়ে একটি হত্যার বিচার করলে হবে না, পুরো শিকড় থেকে দেখতে হবে এদের উৎপত্তি কোথায়, তারা কি করতে চাচ্ছেন এবং কোথায় যেতে চাচ্ছেন।